নিজ দলের প্রতীকে নির্বাচন করা নিয়ে বিপাকে সম্ভাব্য বিএনপি জোটের মিত্ররা। ভোটের মাঠে পড়তে হবে চ্যালেঞ্জের মুখে। কুমিল্লা সীমান্তে বাড়ছে বিদেশি অস্ত্রের চালান। নির্বাচন ঘিরে অরাজকতা ও সহিংসতার পরিকল্পনার সংখ্যা, বাড়ছে উদ্বেগ। সিলেটে ভূমিকম্পের ঝুঁকি থাকলেও গড়ে উঠছে বহুতল ভবন। অজানা কারণে থমকে আছে দুর্যোগ মোকাবেলার কার্যক্রম। এবং যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে চীনের নৌবহরে অত্যাধুনিক রণতরী। চ্যালেঞ্জ মোকাবেলা নাকি প্রভাব বিস্তার, প্রশ্ন বিশ্লেষকদের। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শরীফ রওশন, আমি সানিম রিধা। জোটভুক্ত হলো নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। আইনের এমন সংশোধনীতে বেশ বিপাকে পড়েছেন সম্ভাব্য বিএনপি জোটের মিত্র কিংবা ছোট দলের মনোনয়ন প্রত্যাশীরা। তারা বলছেন নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচন করলে ভোটের মাঠে অনেক চ্যালেঞ্জের মুখে পড়বেন তারা। তাই এমন সিদ্ধান্ত মানতে নারাজ দলগুলো। যদিও নিজ দলের প্রতীক নিয়ে ভোটের নামার প্রস্তুতি নিচ্ছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা খান মিম। রাজধানীর আগারগাঁও এলাকায় বিশাল এক বিলবোর্ড ঝুলছে ঢাকা ১৩ আসনের সম্ভাব্য বিএনপি জোটের সংসদ সদস্য প্রার্থী ববি হাজ্জাজের। বিলবোর্ডে বলা হচ্ছে ধানের শীষে ভোট দিন, অথচ ববি হাজ্জাজ নির্বাচন কমিশনেরই নিবন্ধিত আরেকটি দলের চেয়ারম্যান, যার প্রতীক সিংহ। সংশোধিত আরপিও অনুযায়ী ধানের শীষ নয়, তাকে ভোট চাইতে হবে নিজ দলের মার্কা সিংহ প্রতীকেই। কিন্তু ইতোমধ্যেই যারা বিগত দিনের ধারা মেনে জোট বেঁধে অন্য দলের প্রতীক ব্যবহারের চেষ্টা করেছেন, তারা বলছেন নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে তাদের রাজনৈতিক অধিকার খর্ব করা হচ্ছে। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তুলছেন তারা। গণতন্ত্রকে কিভাবে উদ্ধার করা হচ্ছে এই আরপিওতে, এই সংশোধনটার মাধ্যমে? রাদার আরও রাজনৈতিক অধিকার যা যা ছিল এটা তো খর্ব করা হচ্ছে। এর আগে কি ছিল? জোটে থাকলে আপনি জোটের মার্কাও নিতে পারেন, নিজের মার্কাও নিতে পারেন। কেউ যদি নিজের মার্কা নিতে চায় কেউ থামাচ্ছে না তাকে, কিন্তু জোটের মার্কা নিতে হলে সেই স্বাধীনতাটাও তার ছিল। এখন কি করলেন? এই স্বাধীনতাটা খর্ব করে দিলেন। যেহেতু আসলে নির্বাচনী জোট করা হয় কৌশলগত কারণে নির্বাচনে জেতার জন্য, তো 10টা দল মিলে যদি জোট করে আর 10টা দলের 10টা প্রতীকে নির্বাচন করা হয়, তো এক ধরনের হজাবরল অবস্থা তৈরি হয়, মানে ক্যাম্পেইন করাটা আসলে ঝামেলা হয়ে যায়। সম্প্রতি নির্বাচনের প্রধান আইন আরপিওর সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। সংশোধিত এই আইনের 20 ধারায় মৌলিক পরিবর্তন এনে বলা হয়েছে, নিবন্ধিত কয়েকটি দল মিলে জোট করলেও জোট মনোনীত প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নিজ দলের প্রতীকেই। এতে বেশ বিপাকেই পড়েছেন নতুন নিবন্ধিত কিংবা ছোট ছোট দলের মনোনয়ন প্রত্যাশীরা। আমরা প্রথম থেকে প্রিপারেশন নিচ্ছি একভাবে, আরপিও একভাবে আছে, হঠাৎ করে আপনি আরপিও চেঞ্জ করে নিয়ে আসলেন। এখন মানে আর 2 মাস বাকি, 3 মাস বাকি নির্বাচনে, এখন পুরোপুরি নতুন আঙ্গিকে সবার তৈরি হতে হবে। সো এইটা কয়েকজনকে লাভ দেবার জন্যই করা হয়েছে বলে আমরা বিশ্বাস করি, এবং অত্যন্ত নেতিবাচক একটা মুভ করেছে সরকারের পক্ষ থেকে, এটা আমরা বিশ্বাস করি। আমরা দলগুলোর সাথে এটি নিয়ে বসি নাই, সরকার সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তে মোতাবেক আমরা কাজ করব। তবে আমার কাছে যেটি মনে হয় যে যেহেতু গণ অভ্যুত্থানের পরে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তারা যদি এই আরপিও সংশোধন নিয়ে দলগুলোর সাথে বসতো, আলাদাভাবে কথা বলতো, সেটি ভালো হতো। সংশ্লিষ্টরা বলছেন আইন যেহেতু সংশোধন হয়ে গেছে, তাই তেমন কিছুই করার নেই প্রতীক ইস্যুতে। এজন্য অনেকটা বাধ্য হয়েই নিজ দলের প্রতীক নিয়ে ভোটের মাঠে নামতে হচ্ছে সম্ভাব্য জোটভুক্ত দলগুলোকে, যদিও প্রতীক নিয়ে আইনি লড়াইও করতে চান তারা। যদি সরকার মত বদলায় বা কোনো মামলা হয়, এগেন আমরা জানি না, তারা অলমোস্ট সবাই নেগেটিভলি এফেক্টেড। সো এর মধ্যে কেউ যদি মামলা করে, তারপর সেটা কোর্টের প্রসিজিওর কি হবে কি না হবে, সো এখনো যে আমরা অ্যাবসলিউট সার্টেন এটা হবেই না তা জানি না। তো জোটের একটি প্রতীক যদি থাকে, সেক্ষেত্রে আসলে ওই জোট নির্বাচনে জেতার ক্ষেত্রে তারা সহজে কাজ করতে পারে সবাই মিলে। কিন্তু আলাদা আলাদা প্রতীক যদি থাকে, সেক্ষেত্রে আসলে কাজ করাটা কঠিন হয়ে যায়। সংশোধিত আরপিওর এমন বিধানের আপত্তি জানিয়েছিল বিএনপি এবং দলটির মিত্র দলগুলো, কিন্তু জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দল এই সংশোধনের পক্ষে শক্ত অবস্থান নেয়। শেষ পর্যন্ত এই সংশোধন বহাল থাকায় তারা মনে করেন ভোটারদের কাছে এখন থেকে দলের পরিচয় আরও স্পষ্ট হবে। ধানের শীষ, দাঁড়িপাল্লা আর শাপলা
করি, অন্যান্য সকল দল যদি এই 3টা মার্কায় বিলীন হয়ে যায় তাহলে আপার হাউসে তো এই 3টা দলের বাইরে অন্য কেউ থাকবে না। কিন্তু আমরা চাই যে আপার হাউস যেহেতু লোয়ার হাউসের মধ্যে বিশেষত সরকারি দল এবং প্রধান বিরোধী দলের একটা প্রতাপ বেশি থাকবে, ফলে আপার হাউসটা আরেকটু ডিস্ট্রিবিউটিভ হোক। ফলে সেটার জন্য কিন্তু আপনার এই নিজের মার্কা ইলেকশন করাটা খুব জরুরি। এই যে এখন যে সমস্যাটা, এটা আসলে বিএনপি এবং বিএনপির সাথে কিছু এক ব্যক্তি কেন্দ্রিক কিছু দলের সমস্যা, এটা অন্যান্য কারো সমস্যা না। বাংলাদেশের রাজনীতিতে জোটভিত্তিক নির্বাচন দীর্ঘদিনের ঐতিহ্য, কিন্তু প্রতীক ইস্যুতে আরপিও সংশোধনের ফলে ভোটের মাঠের সমীকরণ বদলে যাবে কিনা সেটি এখন দেখার বিষয়। তানজিলা খান মিম, এখন, ঢাকা। গণভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মির্জা আব্বাস বলেন, একটি দল ধর্ম নিয়ে ব্যবসা করছে, তারাই দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করছে। ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি সমাবেশে ঢল নামে বিএনপি নেতা কর্মীদের। এ সময় দলটির শীর্ষ নেতৃবৃন্দরা বলেন, ভোট বানচালের চেষ্টা করা হলে কখনোই জনগণ তা মেনে নেবে না। দেখুন রাজু আহমেদের প্রতিবেদন। ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসমুদ্র রাজধানী। শুক্রবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টন থেকে শুরু হওয়া র্যালিতে যোগ দেন বিপুল সংখ্যক নেতাকর্মী। গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় ঐক্যের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয় রাজপথ। দেশকে পুনর্গঠিত করার জন্য আমরা মুক্তিযোদ্ধারা সবসময় মাঠে ছিলাম, এখনো মাঠে আছি এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য আমরা সবসময় কাজ করে দেব। জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্র উন্নয়নের ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে চাই। এদেশের মানুষ ভোটের অধিকার, ভাতের অধিকার, ন্যায় সঙ্গ অধিকারগুলো ফিরে পাবে এবং এদেশের বেকার সমস্যার সমাধান হবে। র্যালি পূর্ব সমাবেশেও জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে কর্মীদের তাগিদ দেন দলের শীর্ষ নেতারা। জানান, 75-এর 7 নভেম্বরের মতোই বিএনপির হাত ধরেই গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষা পাবে আগামীর বাংলাদেশে। তারেক রহমানের নেতৃত্বে আজকে গণতন্ত্র ফিরে আসবে এবং স্বাধীনতা রক্ষা পাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল নেতৃবৃন্দ আপনারা ঐক্যবদ্ধভাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আজকে বাংলাদেশে আমরা বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনব। একটি দল ধর্মের নামে ব্যবসা করে গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন মির্জা আব্বাস। বলেন, জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত তাদের। যারা ধর্মের ব্যবসা করে বেহেশতের টিকিট দেয়, তারা বলছে একটি বৃহৎ দল এই দেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। আমি তার জবাবে বলতে চাই, এই আপনারা যারা এই কথা বলছেন, আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছেন। এই সমস্ত অপকর্ম বাদ দেন। বিগত দিনের ইতিহাস থেকে দেখে নিন, আপনার ক্ষমা চান, এখনো সময় আছে। এদিকে সমাবেশে অন্তর্বর্তী সরকার নির্বাচন বানচালের পরিস্থিতি সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব। গণভোটের নামে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। জানান, জাতীয় নির্বাচনের দিনেই হতে হবে গণভোট। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের জন্য চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। যে আমরা গণভোট মঞ্চেই সেই গণভোট নির্বাচনের দিনই হতে হবে। বিএনপি র্যালিতে একদিকে যেমন উচ্চারিত হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় নির্বাচনের স্লোগান, তেমনি প্রদর্শিত হয়েছে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলের নানা প্রেক্ষাপট। পল্টন, নাইটাঙ্গেল মোড়, মালিবাগ, মৌচাক, বাংলা মোটর হয়ে কারওয়ান বাজারের কদম ফোয়ারা পর্যন্ত চলে মিছিল। সেখানেই নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে র্যালির সমাপ্তি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজু আহমেদ, এখন, ঢাকা। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলেও গণভোট করতে আইনি বাধা নেই বলে দাবি করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি আরও বলেন, গণভোট জাতীয় নির্বাচনের আগে হলে
80% মানুষ সংস্কারের পক্ষে ভোট দেবে। একটি দল সংস্কার চায় না বলেই গণভোট বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, বর্তমান সময়ে বিএনপি বড় জনপ্রিয় দল হলেও তা জিয়াউর রহমানের সময়ের মতো জনপ্রিয় কিনা তা নিয়েও প্রশ্ন আছে। তফসিল ঘোষণা হইলেও জাতীয় নির্বাচনের গণভোট আলাদা জিনিস হইতে কথা আইনগত বাধা নাই। সুতরাং ঠেলে ঠুলে কদ্দুর নিবেন। অনেকে বলছেন, আজকেও বলছেন গণভোট জাতীয় নির্বাচনের আগে মানি না। কেন মানেন না এটা আমরা জানি। ডাকসুর পরে আর কোন নির্বাচন আপনারা মানতে পারেন না। গণভোট যদি জাতীয় নির্বাচন আগে হয় তাহলে 80% লোক রিফর্মস সংস্কারের পক্ষে ভোট দিবে। কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চের মূল ফটকে 2টি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে মূল ফটকে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। শুক্রবার রাত 10:15টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মূল ফটকের ভেতর থেকে একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত ককটেল নিষ্ক্রিয় করে। ডিএমপির ডগ স্কোয়াডকে তল্লাশি চালাতেও দেখা যায়, তবে ঘটনার সাথে কে বা কারা জড়িত এখনো পর্যন্ত জানা যায়নি। শনিবার কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চে জাতীয় পর্যায়ের একটি অনুষ্ঠান রয়েছে। কুমিল্লার ভারত সীমান্ত প্রায় 106 কিলোমিটার বিস্তৃত। এই সীমান্ত এলাকা দেশের জন্য শুধু ভূ রাজনৈতিক গুরুত্ব বহন করে না, পাশাপাশি নিরাপত্তার জন্য এক বড় চ্যালেঞ্জ। কুমিল্লা সীমান্তের এই পথে প্রতিনিয়ত বাড়ছে বিদেশি অস্ত্রের চালান। নির্বাচন ঘিরে দেশে অরাজকতা তৈরি ও সহিংসতার বাড়াতে আনা হচ্ছে এসব অস্ত্র, শঙ্কা করছে বিজিবি। মাসুদ আলমের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা কুমিল্লার যশপুর এলাকা। দিনের আলো ফোটার আগেই অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মাদকের খোঁজে গিয়ে হাতে আসে অস্ত্রের চোরাচালানের নতুন চিত্র। মাদকের আড়ালে আসা প্যাকেট থেকে জব্দ করা হয় 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন ও 2 রাউন্ড গুলিসহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র। এ নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয় পর্যায়ে। আমাদের এই ভূমির যোগাযোগটা সহজ বলে এবং আমাদের বিজেপি এবং অপোজিটে বিএসএফের এই বিষয়গুলো তদারকি অনেক কম বলে এবং আগ থেকে আমরা বিভিন্ন পণ্য অবৈধভাবে এই সীমান্ত দিয়ে আনা নেওয়া করছি, চোরাচালানের একটা স্বর্গরাজ্য তৈরি হচ্ছে। সামনে যেহেতু আমাদের জাতীয় নির্বাচন, এই সময়টাতে এরা সংঘবদ্ধ হচ্ছে। আমার মনে হয় যে এই সীমান্ত আরও সতর্ক হওয়া দরকার। বিজিবি বলছে কুমিল্লার সীমান্তকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে অস্ত্র চোরাচালানকারীরা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে ঘিরে দেশে অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনায় এ অস্ত্র ঢোকানো হচ্ছে বলে আশঙ্কা তাদের। আগে থেকেই গোয়েন্দা ইনফরমেশন তথ্য ছিল, এটা জেনারেল ইনফরমেশন যে এই নির্বাচন কেন্দ্রিক দেশে একটা অরাজকতা তৈরির জন্য পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র আসার একটা সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু অস্ত্র উদ্ধারও হয়েছে। আমরা কিন্তু অস্ত্রের যাতে কোনো ধরনের চোরাচালান হতে না পারে সেই ব্যাপারে আমরা পূর্বের তুলনায় অনেক বেশি তৎপর রয়েছি। চলতি বছরের গেল 10 মাসে সীমান্ত এলাকায় চোরাচালানকৃত প্রায় 60 কোটি টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়েছে, যেখানে আছে অস্ত্র ছাড়াও মাদক, আতশবাজি ও পোশাক সহ বিভিন্ন ভারতীয় পণ্য। আমরা কিন্তু কন্টিনিউয়াস এই যে কোথা থেকে অস্ত্র আসে কিংবা কাদের কাছে এগুলো সরবরাহ যাচ্ছে এবং যারা অস্ত্র পূর্বে থেকে অস্ত্র ব্যবসায়ী, সন্দেহজনক অস্ত্র ব্যবসায়ের সাথে জড়িত রয়েছে তাদের উপর নজরদারি আমরা কন্টিনিউ রেখেছি। তথ্য বলছে সীমান্ত পথে অস্ত্রের অবৈধ চোরাচালান ছাড়াও গেল 2 মাসে কুমিল্লায় বিভিন্ন ধরনের 12টি আগ্নেয়াস্ত্র জব্দ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মাসুদ আলম, এখন কুমিল্লা।
দেশের উত্তর পূর্বাঞ্চলে প্রায় ৮০ বর্গ কিলোমিটার আয়তনের শহর সিলেট। ২০২২ সালের পর ছোট এই শহরে এখন পর্যন্ত ছোট বড় মিলিয়ে ভূমিকম্প হয়েছে অন্তত ২৭ বার, যার মধ্যে ৫ মাত্রারই ভূমিকম্প হয়েছে ৩ বার, আর বাকিগুলো ৪ মাত্রার বেশি। এলাকাটিতে ভূমিকম্পের ঝুঁকি থাকলেও দুর্যোগ মোকাবেলার কার্যক্রম থমকে আছে কোনো এক অজানা কারণে। জরিপ চালিয়ে বিশেষজ্ঞরা বেশ কিছু সুপারিশ করলেও তা আমলে নেয়নি কেউ, ফলে আতঙ্কে দিন কাটান নগরবাসী। গোলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। সিলেট নগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের পুরনো মার্কেট রাজা মেনশন। ২০১৯ সালে একাধিক ভূমিকম্পের পর সিটি কর্পোরেশনের জরিপে ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়। এরকমভাবে সিলেটের সুরমা মার্কেট, সিটি সুপারমার্কেট, মধুবন সুপারমার্কেট সহ ৭টি বিপণী বিতানকে ভেঙে সংস্কার করার নির্দেশ দিলেও এখন কেবল রং পাল্টে ভবনের কার্যক্রম চালাচ্ছেন সংশ্লিষ্টরা। ৬ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও এসব ভবনের ব্যাপারে এখনও নির্বিকার সিটি কর্পোরেশন। ফলে ভূমিকম্প প্রবণ সিলেটে ঝুঁকি আরও বাড়াচ্ছে এসব ভবন। গত ২-৩ মাসের ভিতরে আমরা বেশ কয়েকটি ভূমিকম্প আমরা সিলেট অঞ্চলে দেখছি। এটা আমাদের জন্য অবশ্যই একটা ঝুঁকির একটা বার্তা দিয়ে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ অভাব নাই, প্রচুর ঝুঁকিপূর্ণ বিল্ডিং আছে, কিন্তু একটা কোনো পদক্ষেপ নেই। যখনই আসলে ভূমিকম্প হয় তখনই আসলে কর্মকর্তা যারা আছে তারা নানান উদ্যোগ নেয়, আলোচনাটি চলে যায়, তখন আসলে কিন্তু আমরা দেখি বিদ্যমান কোনো কাজ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাই না। সিটি কর্পোরেশন বলছে নানা সীমাবদ্ধতায় এতদিন অভিযান চলমান রাখা সম্ভব হয়নি, তবে নতুন করে এসবের বিরুদ্ধে আবার ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি প্রকৌশলীর। সাফিসিয়েন্ট না, যে পদক্ষেপ নিয়েছে সাফিসিয়েন্ট না, সেটার জন্য আপনি যেটা বলছেন যথার্থই বলেছেন যে এটার জন্য আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের একটা দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। যে 22টা বিল্ডিং আছে আমরা এটা আবার পুনরায় এই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকিতে থাকা সিলেটে যেখানে সর্বোচ্চ সতর্ক থাকার কথা, ঠিক আছে তার উল্টো চিত্র। বিশেষজ্ঞরা বলছেন ভূপ্রকৃতিগতভাবে দেশে ঝুঁকিপ্রবণ এলাকার তালিকায় সিলেটের অবস্থান উপরের দিকে। ভূগর্ভস্থ ইন্ডিয়ান টেকনিক প্লেটের একটি ফাটল ডাউকি ফল্টের অবস্থান এই জনপদের খুব কাছাকাছি থাকায় সংখ্যাটা বেশি। তাই ভূমিকম্পের জন্য আলাদা সতর্কীকরণ কেন্দ্র গড়ে তোলার পরামর্শ তাদের। সিলেট এবং সিলেটের আশেপাশে বেশ কিছু ফল্ট সিস্টেম আছে। সিলেট ফল্ট আছে, শাহজিবাজার ফল্ট আছে, বাংলাদেশের আরও ভিতরে মধুপুর ফল্ট আছে। তো এই অনেকগুলো ফল্ট লাইন যেগুলো, সেগুলো কিন্তু ভূমিকম্প ঘটাতে পারে। অতি সত্বর এখানে একটা আর্থকুইক সেন্টার বসানো উচিত, যেখানে সারাক্ষণ মনিটর হবে যে, এবং ওটা নিয়ে অ্যানালাইসিস হবে, তারপরে ওটার কনক্লুশন আসবে। নানা সতর্কতার পরও উদাসীনতায় যেমন ঝুঁকি বাড়ছে, তেমনি কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই গায়ের সাথে গা লাগিয়ে একের পর এক গড়ে উঠেছে বহুতল ভবন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলছে লোকবল সংকট আর গড়ে ওঠা অপরিকল্পিত নগরায়নই সংকট মোকাবেলায় প্রধান বাধা। রাস্তা সরু, এটা প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। এরপরে হলো যে পরিকল্পিতভাবে না হওয়ার কারণে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। এরপরে যে পুরনো যে ভবনগুলো আছে সেগুলোর কারণে রাস্তা ভেঙে অল্পতেই ভেঙে পড়ে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন সিলেটের বড় দুর্যোগ মোকাবেলায় শুধু সচেতনতা বাড়ালেই চলবে না, বরং যুগোপযোগী প্রশিক্ষণ ও কমিউনিকেশন শক্তিশালীকরণের দিকে নজর দিতে হবে সরকারকে। গুলজার আহমেদ, এখন সিলেট। অসময়ের বৃষ্টিতে জামালপুরে আগাম শীতকালীন সবজি নষ্ট হয়ে বেড়েছে সব ধরনের সবজির দাম। কেজি প্রতি দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে জামালপুর সদর উপজেলার বিনন্দের পাড়া সবজি বাজার থেকে যুক্ত হচ্ছে সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন বাজারে আগাম শীতকালীন সবজির সরবরাহ কেমন, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সানি, জামালপুরের এই যে অসময়ের বৃষ্টি, এই বৃষ্টিতে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। অর্থাৎ বলা চলে জামালপুরের 7টি উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলের সবজি উৎপাদিত হয়। এই আগাম সবজিগুলো ইতিমধ্যে আমরা গত 1 থেকে 2 সপ্তাহ আগেও দেখেছি বাজারে ভরপুর সবজি ছিল। এখন কিছুটা সরবরাহ কম, তাই সেই একটি অজুহাতে এখন জামালপুরের প্রতিটি সবজি 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে যাওয়ার একটি খবর আমরা পাচ্ছি। এমনকি ব্যবসায়ী এবং কৃষকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে বৃষ্টির কারণে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে, উৎপাদনও কমে গিয়েছে, সেই জন্য সবজির দাম
বেড়ে গিয়েছে। অর্থাৎ আজকে আমি যে হাটটিতে রয়েছি এই হাটের বেশ কিছু ক্রেতা বিক্রেতার সাথে কথা বলছি। তারা বলছে যে সবজির এই দাম বেড়ে যাওয়ার কারণ হচ্ছে অসময়ের বৃষ্টিকে তারা দোষারোপ করছে। আরেকটি বিষয় বলা হচ্ছে আজকে এখানকার যে সবজির কথা যদি বলে তাহলে আহ টমেটো বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি, ঢেঁড়স বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজি দরে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, রসুন বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে, গাজর বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে, কাঁচামরিচ যে বলা হয় সেটি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি দরে, আলু বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা কেজি দরে। এই যে সবজির দামগুলো সেটি কিন্তু বেড়ে যাচ্ছে। আরেকটি বিষয় বলা চলে শীতকালীন যে লাউ রয়েছে সেটি 50 থেকে 60-70 টাকা পর্যন্ত বিক্রি হওয়ার খবর আমরা দেখেছি। পটল, চিচিঙ্গা সেগুলো পটল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা 30 টাকা কেজি, শসা বিক্রি হচ্ছে 60 থেকে 70-80 টাকা পর্যন্ত আমরা এই হাটে বিক্রির আমরা দেখছি। আরেকটি বিষয় বলা চলে কৃষি বিভাগ বলছে জামালপুরে চলতি যে শীতকালীন মৌসুম শুরু হয়েছে এখানে প্রায় 17,000 হেক্টর জমিতে সবজির চাষ করা হচ্ছে। আর এখানকার সবজি 20 টাকা কেজি ধরে তাহলে 1,000 টাকার উপরে সবজি বিক্রি একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে। সব মিলিয়ে বলা চলে এই অসময়ের বৃষ্টিতে সবজির দাম বেড়ে চলেছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে সবজির সবশেষ তথ্য। সানি। নেত্রকোনার হাওর বেষ্টিত উপজেলা মোহনগঞ্জে হাঁসের ডিমের বাজারে প্রতি হাটে বিক্রি হয় কয়েক লক্ষাধিক ডিম। নেত্রকোনা এবং সুনামগঞ্জ সহ অন্তত 5টি হাওর উপজেলার খামারিরা ডিম নিয়ে আসেন এই বাজারে। তবে দাম ওঠানামা করায় প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা। তাদের অভিযোগ সিন্ডিকেট করে কমানো হচ্ছে ডিমের দাম। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদন। বাজারের এক পাশ থেকে আরেক পাশে সারি সারি রাখা হয়েছে হাওরপাড়ের খামারিদের উৎপাদিত হাঁসের ডিম। এটি হাওরপাড়ের অন্যতম বড় হাঁসের ডিমের বাজার। 25 বছর ধরে মোহনগঞ্জে ডিমের ব্যবসা করেন তরিকুল ইসলাম। প্রতি সপ্তাহেই মোহনগঞ্জ সহ হাওরের আশপাশের বেশ কয়েকটি বাজার থেকে ডিম কিনেন তিনি, যা পরবর্তীতে সরবরাহ করেন বিভিন্ন বাজারে। নেত্রকোনা জেলা মোহনগঞ্জ বাজার শেখবাড়ির মোড়, এখানে প্রতি সপ্তাহে ডিমের হাট হয়। পর্যাপ্ত পরিমাণ ডিম আসে, আমরা এখান থেকে পাইকারি দরে কিনে ঢাকায় সাপ্লাই করি। এখানে প্রায় 2 লক্ষ ডিম ওঠে। তরিকুলের মতো প্রতি বাজারে ডিম কিনে ব্যবসায়ীরা নিয়ে যান ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে, যার ফলে প্রতি বাজারেই ওঠানামা করে ডিমের দাম। রাজধানীর বাজারের সঙ্গে মিলিয়ে দাম ঠিক রাখার কথা থাকলেও তা অনেকটাই নির্ভর করে মহাজনদের মর্জির উপর। ওঠানামা এটা ঢাকার সাথে বেঁচে কেনা। ঢাকা অনেক সময় উঠে বাজার, আমরা ওইখানে বাজার বাড়াই। ঢাকা কম থাকলে আমরাও কমে কিনি আর কি। হাওরপাড়ের উন্মুক্ত হাঁসের খামারে উৎপাদিত ডিমের বড় একটি অংশ আসে এ বাজারে। গত বছর যেখানে এই সময় 100 হাঁসের ডিম এ বাজারে বিক্রি হয়েছে 1700 থেকে 1800 টাকা পর্যন্ত, এবছর তা নেমে দাঁড়িয়েছে 1200 থেকে 1300 টাকায়। নির্মাতন 2 লাখ টাকা বিক্রি হবার কথা আছে না, 1 লাখ টাকা হয় না, আশের কম কি। এভাবে যদি দিয়েছি আমরা ডিম, আমরা দান বাঁচত না, কামলাটিও আমরা দিতে পারতাম না। ডিমের বাজার দর একটু কমের দিকে, যদি বেশি হতো তাহলে আমরা লাভবান হইতাম একটু বেশি। খামারিরা যেন ন্যায্য দামে ডিম বিক্রি করতে পারে সেই জন্য নিয়মিতই বাজার মনিটরিং করা হচ্ছে বলে জানালেন জেলা অতিরিক্ত প্রাণী সম্পদ কর্মকর্তা। মোহনগঞ্জে তো 2টি বড় বাজার রয়েছে ডিমের, সেখানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নিয়মিত বাজার মনিটরিং করে থাকেন। যেহেতু নিয়মিত মনিটরিং হচ্ছে, তো সুতরাং কৃষকরা ন্যায্য মূল্য পাওয়ারই কথা। খামারিরা যাতে ন্যায্য মূল্যের ডিম বিক্রি করতে পারেন সেজন্য উনি বাজার পরিদর্শন করেন। জেলার হাওর বিস্তৃত 6টি উপজেলায় বাণিজ্যিক হাঁসের খামার রয়েছে 1026টি, যেখানে প্রতি মাসে হাঁস ও মুরগি মিলিয়ে ডিমের উৎপাদন হয় প্রায় 35 লাখ। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। মাছ ও হাঁস মুরগির খাবারে কোম্পানি নির্ভর পশুখাদ্য ও ফিডের বিকল্প হিসেবে দিন দিন চাহিদা বাড়ছে কালো সৈনিক পোকার। এই পোকা চাষ করে নিজেদের পুকুর ও মুরগির খাবারের চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করে লাভবান হচ্ছেন খামারিরা। আগ্রহীদের পোকা চাষে প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় মৎস্য বিভাগ। নওগাঁ প্রতিনিধি আব্বাস আলীর পাঠানো প্রতিবেদন। কালো সৈনিক পোকা উৎপাদনে আলাদা কোনো খাবারের প্রয়োজন হয় না। ময়লা ও আবর্জনা থেকে 5টি ধাপে 15 থেকে 16 দিনে উৎপাদিত হয় এ পোকা।
এরপর ব্যবহৃত হয় মাছ ও মুরগির খাবার হিসেবে। জেলার রানীনগর উপজেলার লোহাচূড়া গ্রামের প্রতিবন্ধী উদ্যোক্তা নাহিদ আক্তার নয়ন ১.৫ বছর আগে স্থানীয় একটি বেসরকারি সংস্থায় প্রশিক্ষণের সময় কালো সৈনিক পোকার বিষয়ে ধারণা পান। এরপর উপকরণ নিয়ে শুরু করেন পোকা উৎপাদন। প্রতি কেজি কালো সৈনিক পোকা উৎপাদনে তার খরচ হয় ১৫ টাকা, যা বিক্রি করেন ৬০ টাকা দরে। নিজের পুকুরে মাছ চাষে চাহিদা মিটিয়ে মাসে ১০,০০০ টাকার পোকা বিক্রি করেন তিনি। প্রত্যেক সপ্তাহে প্রায় ১ মণ পোকা চাষ হচ্ছে, আলহামদুলিল্লাহ বিক্রি হচ্ছে। আমার পুকুরের খাবার বাদ দিয়ে প্রত্যেক সপ্তাহে আমি 1 মণ করে দিচ্ছি আল্লাহর রহমতে। খাবার দিতে হয়, পানি দিতে হয়, আমি পানি দেই। আরও অন্যান্য কাজ আছে, আমি আমার হাজবেন্ডের সাথে করি। তার মতো জেলা সদর, রানীনগর ও আত্রাই উপজেলায় ১০ জন উদ্যোক্তা মাসে অন্তত ৫০০ কেজি কালো সৈনিক পোকা উৎপাদন করছেন। এতে যেমন নিজেদের মাছ ও মুরগির খাবারে প্রোটিনের চাহিদা মিটছে, তেমনি বিক্রি করে হচ্ছে বাড়তি আয়। খামারগুলো দেখতে ও পরামর্শ নিতে প্রতিনিয়ত আসছেন অনেকে। খাওয়ানোর পরে এটা ভালো আমাদের একটা বেনিফিট আসছে, অর্থাৎ রেডি ফিড আমরা কম খাওয়াই আর এই লার্ভাটা অত্যন্ত বেশি খাওয়াই। ফলশ্রুতিতে আমাদের কস্টটা অনেক কমে গেছে। খাদ্যের প্রয়োজন পড়ছে না এই কালো সৈনিক পোকা ব্যবহার করার কারণে। এটা খাদ্যের যে টাকা সেটা বাঁচে যাচ্ছে। ভাইয়ের কাছ থেকে শোনার পরে আমি নিজে এটা করতে চাচ্ছি আর কি। সেক্ষেত্রে আমি এটা জানা এবং পরামর্শ নেওয়ার জন্য আসছিলাম। ফিট যে দাম, তার চাইতে যদি এই পোকা অল্প দামে পাওয়া যায় তাহলে তো খুবই ভালো। ময়লা ও আবর্জনা থেকে কালো সৈনিক পোকা উৎপাদন হওয়ায় পরিবেশ থাকে দূষণমুক্ত। বেসরকারি সংস্থার পাশাপাশি সরকারিভাবেও আগ্রহীদের এ পোকা চাষে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা থেকে কর্মসংস্থান তৈরি হবে বলে জানায় স্থানীয় মৎস্য বিভাগ। এখানে যদি আমরা প্রোটিনের যে খরচটা, এখানে যদি আমরা সম্পূরক একটা সোর্স হিসাবে যে এই কালো সৈনিক পোকা ব্যবহার করতে পারি এই আমিষের উৎস হিসেবে, তাহলে আমার মনে হয় এখান থেকে অনেক চাষের খরচটা কমে যাবে এবং চাষি লাভবান হবে। যুব সম্প্রদায় কিন্তু একটা আয়ের উৎস হিসাবে এটিকে বেছে নিতে পারবে। সৈনিক পোকার উৎপাদন বাড়ানো গেলে কোম্পানি নির্ভর পশুখাদ্য বা ফিডের চাহিদা কমবে, যার ফলে লাভবান হবেন খামারিরা। এখন নওগাঁ। এবার আন্তর্জাতিক। আগামী ৩ বছরে ১১ লাখের বেশি মানুষকে পার্মানেন্ট রেসিডেন্সি বা পিআর দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কানাডা। অর্থনীতিতে অবদান রাখা দক্ষ এবং যোগ্য ব্যক্তিরাই এই সুযোগ পাবেন। তাছাড়া নতুন করে কাজের সুযোগ মিলবে প্রায় ৭ লাখ মানুষের। বিশ্লেষকরা বলছেন দক্ষতা বাড়িয়ে সুযোগ কাজে লাগাতে হবে বাংলাদেশিদের। কানাডা থেকে আরো জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। সহসাই উন্মুক্ত হচ্ছে না কানাডায় উচ্চশিক্ষার পথ। গেল বছরের ঘোষণা অনুযায়ী এবছরও নিম্নমুখী শিক্ষার্থী ভিসার হার, এমনকি আগামী ৩ বছরও এ ধারা নিম্নমুখী রাখার পরিকল্পনা মার্ক কার্নি সরকারের। অভিবাসন বিভাগের তথ্য মতে ২০২৬ সালে ১,৫৫,০০০ এবং ২০২৭ ও ২৮ সালে ১,৫০,০০০ করে শিক্ষার্থী আনা হবে কানাডায়। তবে এক্ষেত্রে গুরুত্ব পাবেন অনার্স, মাস্টার্স ও পিএইচডির শিক্ষার্থীরা। গেল বছর আবাসন সংকট আর চাকরির স্বল্পতার যে সমস্যা তা নিরসনে টানা হয় শিক্ষার্থীদের লাগাম। এতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান পড়ে লোকসানে। 2026-এ 1,55,000 এবং তার পরবর্তী বছরগুলোতে 1,50,000। টেম্পোরারি ফরেন ওয়ার্কারদের জন্য তারা নির্ধারিত করেছে 2,30,000, তার পরবর্তী বছরগুলোতে 2,20,000 করে। তার মানে সংখ্যাগুলো কিন্তু আগের চেয়ে বেশ কম। আসন্ন ৩ বছর কানাডায় পার্মানেন্ট রেসিডেন্সি বা পিআর অর্থাৎ স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন 11,40,000 মানুষ। এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে যারা কানাডায় বসবাস করছেন, কাজ করছেন, ট্যাক্স দিচ্ছেন তাদেরই। যারা কিনা হেলথ ওয়ার্কার এবং কনস্ট্রাকশন ওয়ার্কার, এই দুটো ইন্ডাস্ট্রিতে যারা আছেন বা আসতে চাচ্ছেন, হয়তো তাদের জন্য একটি সুখবর, কারণ সরকার আগামী 5 বছরে তাদের জন্য একটি বিশাল বড় ফান্ডিং বরাদ্দ করেছে। তার মানে বোঝা যাচ্ছে সরকার এই দুটো সেক্টরকে আসলে খুব বেশি মাত্রায় প্রায়োরিটি দিতে যাচ্ছে। বর্তমানে কানাডায় বেকারত্বের হার 7% উপরে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সংকটে আটকে গেছে মার্ক কার্নি প্রশাসন, যা থেকে উত্তরণে বিনিয়োগ বাড়ানোয় নজর অটোয়ার। বিশ্লেষকরা বলছেন অর্থনীতিকে শক্তিশালী না করলে অভিবাসন ব্যবস্থাও ভেঙে পড়বে। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। যুক্তরাষ্ট্র ছাড়া আর কারো কাছে নেই নৌবহরে ফুজিয়ার নামে অত্যাধুনিক এমন বিমানবাহী রণতরী যুক্ত করে বিশ্বকে কি বার্তা দিতে চাইছে চীন? তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জ মোকাবেলা নাকি পূর্ব এশিয়ায় নিজেদের প্রভাব বিস্তারের ইঙ্গিত, তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ।
তবে এর মাধ্যমে বৈশ্বিক মঞ্চে বেইজিং যে নিজেদের সামরিক শক্তি অগ্রযাত্রার জানান দিতে চাইছে তা বলাই যায়। তৌহিদুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। নৌবহরে তৃতীয় ও সবচেয়ে বড় বিমানবাহিনীর রণতরী ফুজিয়ান যুক্ত করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে চীন। এতে করে বেইজিংয়ের সামরিক শক্তি বৃদ্ধি এবং নৌ ক্ষমতা প্রসঙ্গ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। নৌ আধিপত্যে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতেই চীন এই পথে হাঁটছে বলে ধারণা বিশ্লেষকদের। কারণ যে কোনো সময় চীন তাইওয়ান উত্তেজনা চরমে পৌঁছালেই রণতরী মোতায়েন করে বেইজিংকে দমানোর চেষ্টা করে তাইপের ঘনিষ্ঠ মিত্র ওয়াশিংটন। এমন পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট শি জিনপিং অত্যাধুনিক বিমানবাহিনী রণতরী তৈরির নির্দেশ দিয়েছিলেন বলে মনে করা হয়। এটির নামকরণেও মেলে সেই আভাস। তাইওয়ানের বিপরীতে অবস্থিত ফুজিয়ান প্রদেশের নামানুসারেই রণতরীটির নাম রেখেছে চীন। এখন বড় প্রশ্ন হলো, শক্তির দিক দিয়ে যুক্তরাষ্ট্রের চেয়েও কি এগিয়ে চীনের বিমানবাহিনীর রণতরী ফুজিয়ান? তথ্য বলছে এটিতে ব্যবহার করা হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম বা ইমালস। এতে রণতরীতে থাকা যুদ্ধবিমানগুলো অনেক বেশি অস্ত্র ও জ্বালানি নিয়ে উড়তে এবং দূরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ফোর্ড শ্রেণীর রণতরী ছাড়া আর কোনো দেশের রণতরীতে নেই ইমালস প্রযুক্তি। চীনা গণমাধ্যমের তথ্য বলছে একই প্রযুক্তির হলেও যুক্তরাষ্ট্রের রণতরী থেকেও ফুজিয়ান বেশি শক্তিশালী। আরও বেশি এগিয়ে থাকতে আরেকটি রণতরী তৈরির কাজ শুরু করেছে বেইজিং, যেটিতে শুধু ইমালস প্রযুক্তিই নয়, পারমাণবিক শক্তিচালিত হবে বলেও ধারণা করা হচ্ছে। এই অবস্থায় নতুন করে আলোচনায় পারমাণবিক অস্ত্র খাতে চীনের অগ্রগতি প্রসঙ্গ। চীন ও রাশিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষার অভিযোগ তুলে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর হুমকির পর থেকে যা কয়েক গুণ বেড়েছে। বিভিন্ন সংস্থার পরিসংখ্যান ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে যে কোনো দেশের তুলনায় দ্রুতগতিতে পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়াচ্ছে চীন। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে 2023 সাল থেকে প্রতি বছর প্রায় 100টি পারমাণবিক ওয়ারহেড তৈরি করছে বেইজিং। দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর এবং পিত সাগরের জলসীমা, জাপান, তাইওয়ান এবং ফিলিপিন্সের চারপাশে আধিপত্য বিস্তারের চ্যালেঞ্জ মোকাবিলায় বেইজিং উন্নত বিমানবাহিনীর রণতরীর পাশাপাশি পারমাণবিক অস্ত্র খাতে এগিয়ে যেতে চাইছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। পর্যাপ্ত বিমান পরিবহন নিয়ন্ত্রকের অভাবে ফ্লাইট চলাচল কমানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন এভিয়েশন বিভাগ। সংস্থাটির দাবি, শাটডাউনের জন্য বিমান কর্মীদের উপর অতিরিক্ত চাপ বাড়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষের এমন দাবি মানতে নারাজ যাত্রীরা। এদিকে তহবিলের অভাবে নভেম্বরে সহায়তা না পাওয়ার শঙ্কায় ফেডারেল সরকারের আওতায় খাদ্যের জন্য ভর্তুকি পাওয়া কয়েক কোটি মার্কিনী। তবে তাদের মুখে কিছুটা হাসি ফোটাচ্ছে দেশটির বিনামূল্যে পরিচালিত ফুড ব্যাংকগুলো। আরও দেখুন অর্ণব প্রসাদের প্রতিবেদনে। যত দিন গড়াচ্ছে তত সামনে আসছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকারি শাটডাউনের প্রভাব। অক্টোবরে স্বাস্থ্যসেবা বিল নিয়ে দেশটির দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট ও রিপাবলিকান আইন প্রণেতাদের দ্বন্দ্বের জেরে ভেস্তে যায় প্রশাসনিক ব্যয় সংক্রান্ত বাজেট বিল পাস। এরপর রিপাবলিকানরা বারবার বিলটি পাশের উদ্যোগ নিলেও আসেনি কোনো সমাধান। ব্যয় মেটাতে না পারায় ট্রাম্প প্রশাসন শুরুতে সরকারি বিনোদন কেন্দ্র সহ অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো বন্ধের সিদ্ধান্ত নিলেও অচলাবস্থার মেয়াদ বাড়তে থাকায় এর প্রভাব স্পষ্ট হচ্ছে দেশটির অভ্যন্তরীণ বিমান চলাচলেও। ইতোমধ্যে বেতন দিতে না পারায় পর্যাপ্ত বিমান পরিবহন নিয়ন্ত্রকের অভাবে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন পর্যায়ক্রমে দেশটির অভ্যন্তরে চলাচল করা বিমানের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নির্দেশনা অনুযায়ী শুক্রবার থেকে বিমান সংস্থাগুলো 4% ফ্লাইট চলাচল কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এতদিন জরুরি কর্মী অজুহাতে যুক্তরাষ্ট্রের অন্তত 13,000 বিমান পরিবহন নিয়ন্ত্রণকারী ও 50,000 নিরাপত্তা স্ক্রিনারকে কোনো বেতন ছাড়াই কাজ করতে বাধ্য করেছিল মার্কিন বিমান পরিবহন কর্তৃপক্ষ। কিন্তু দেশটিতে খাবারের প্রতি সম্মান জানিয়ে নভেম্বরে অনুষ্ঠিতব্য থ্যাঙ্কসগিভিং ডের কথা চিন্তা করে এবং কর্মীদের অতিরিক্ত কাজের চাপ কমাতে বিমান চলাচল কমানোর সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে এক্স বার্তায় জানান মার্কিন বিমান পরিবহন সচিব শন ডাফি। তবে প্রশাসনের এ সকল যুক্তি মন গলাতে পারছে না যাত্রীদের। হঠাৎ করে প্রশাসনের ফ্লাইট বাতিলের সিদ্ধান্তে বিপাকে তারা।
Like the traffic controllers having to work without pay all this time, I think is just unreal. It's 10%. That's going to affect people like in my industry, because I do travel a fair amount. Hopefully they can come to some agreement within this next month. বিমান চলাচল বিশ্লেষণকারী সংস্থা সিরিয়াম জানায় এই সিদ্ধান্তের ফলে প্রতিদিন যুক্তরাষ্ট্রে বাতিল হতে পারে অভ্যন্তরীণ রুটে চলাচল করা প্রায় 1800টি ফ্লাইট। ঠিক কোন কোন ফ্লাইট এর আওতায় পড়ছে তা এখনো স্পষ্ট নয়। ফ্লাইট ফাইন্ডার ওয়েবসাইট গোয়িং এর ভ্রমণ বিশ্লেষক কেটি ন্যাস্ট্রো এক টেলিভিশন সাক্ষাৎকারে জানান, ছোট শহরের কম যাত্রী বহনকারী এবং সীমিত শিডিউলের ফ্লাইটগুলো বন্ধের আওতায় পড়বে। শুধু বিমান যাত্রীরাই নয়, চলমান শাটডাউনের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের খাদ্যের জন্য মাসিক ভর্তুকি পাওয়া 4,20,00,000 নিম্ন আয়ের মানুষের জীবনেও। সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা স্ন্যাপের বাজেট ফুরিয়ে আসায় নভেম্বরে এর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু সোমবার যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত জানায়, আংশিকভাবে হলেও জরুরি তহবিলের অর্থ খরচ করে প্রকল্পটি চালু রাখতে হবে ট্রাম্প প্রশাসনকে। এদিকে এই বিপর্যয়ের মুখে মার্কিনীদের জন্য আশার আলো হয়ে দাঁড়িয়েছে দেশটিতে বিনামূল্যে পরিচালনাকারী বিভিন্ন সংস্থার ফুড ব্যাংক সার্ভিস। এতে খুশি খাবার গ্রহণকারীরাও। It's horrific what's going on, but thank God that even our country like Bergen County is doing this. I support President Trump and what's going on. So let's open up the government. It's a clean bill. এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে 2019 সালে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ জেরে 35 দিন ধরে সরকারি শাটডাউন অব্যাহত ছিল যুক্তরাষ্ট্রে। কংগ্রেসনাল বাজেট অফিসের তথ্য মতে সে সময় অর্থনৈতিক উৎপাদন কমেছিল 11 বিলিয়ন মার্কিন ডলার। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। মহামারী দুর্যোগ নয়, শত্রুপক্ষের মহড়া কিংবা যুদ্ধের হুঙ্কারও নয়। জাপানের নতুন আতঙ্কের নাম ভাল্লুক। স্থানীয়দের উদ্বেগ আর প্রাণহানি বন্ধে উত্তরের পাহাড় ঘেঁষা এলাকায় নামানো হয়েছে সেনাবাহিনী। গভীর রাতে একলা ঘোরাঘুরি ও জঙ্গলে যাওয়া থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের। জাপানের এই ভাল্লুক কাণ্ডের বিস্তারিত জানাবেন সতীর্থ কর্মকার। জাপানের উত্তর প্রান্তের একটি পাহাড়ি অঞ্চলের দৃশ্য এটি। গাড়ি থেকে নেমে এলেন একদল সেনা। আয়োজনের বহর দেখে মনে হতে পারে এ বুঝি কোনো অভিযান বা সামরিক মহড়ার দৃশ্য। প্রায় 220 পাউন্ডের লোমশ কানওয়ালা এক প্রাণীর আতঙ্কে ঘুম হারাম স্থানীয়দের। বলছিলাম জাপানের ভাল্লুক আতঙ্কের কথা। শুনতে কিছুটা অদ্ভুত মনে হলেও এই মুহূর্তে জাপানের ছোট্ট শহর আকিতার সবচেয়ে বড় সমস্যা ভাল্লুক। গেল 1 বছরে 8,000-এরও বেশিবার আকিতার লোকালয়ে হানা দেয় এই প্রাণীটি। এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ভাল্লুকের আক্রমণের শিকার হয়েছেন শতাধিক বাসিন্দা। প্রাণও গেছে বেশ কয়েকজনের। স্থানীয় প্রশাসনের দাবি, ভাল্লুকের আক্রমণে হতাহতের ঘটনার 2/3 ঘটেছে এই আকিতায়। 結構熊が出る地域でありますので、熊に対しての意識っていうのはすごい高い。日頃から防災とか国体とか、そういうところでも常に連携はさせていただいてるんですけれども、まずভারী চেহারা, ছোট অথচ মোটা পা, লম্বাটে মুখ আর গায়ে বড় বড় লোম। দেখতে খুব একটা ভয়ঙ্কর না হলেও সাপতবর্গের এই প্রাণীটির কবলে পড়ার অভিজ্ঞতা মোটেও সুখকর না। 2023-এর 19 অক্টোবর গ্যারেজের শাটার তুলতেই অপর প্রান্তে কালো একটি ভাল্লুকের মুখোমুখি হন কেইজি মিনাতোয়ার নামের এই মিষ্টি প্রস্তুতকারক। রয়টার্সকে বলছিলেন কিভাবে কয়েক সেকেন্ডের ব্যবধানে রীতিমতো প্রাণঘাতী হামলার কবলে পড়েন তিনি। それで黙って目見てるのよ。しばらく目見てて黙って熊も目見てる、私も熊の目見てる、もうでかいしやられるなと思って走った。জাপানে ভাল্লুক আতঙ্কের আরও নজির আছে সামাজিক মাধ্যমে। অক্টোবরে এই উত্তরাঞ্চলেই ভাল্লুকের তাড়া খেয়ে অসুস্থ হয়ে পড়েন 82 বছর বয়সের এক নারী। সবশেষ গেল বুধবার আকিতার একটি জাদুঘরের সামনে হানা দেয় আরেক ভাল্লুক ছানা। যদিও জাদুঘর বন্ধ থাকায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। সবকিছু মিলিয়ে লোকালয়ে ঢুকে পড়া ভাল্লুকদের কবল থেকে স্থানীয়দের রক্ষা করতে গেল বুধবার থেকে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। সেনাবাহিনীর অভিযান শুরু হয়েছে আকিতার কাজুনো শহর থেকে। পাশাপাশি বাসিন্দাদের ঘন জঙ্গলে বেড়াতে যাওয়া ও গভীর রাতে ঘোরাফেরা করা থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হচ্ছে, কারণ রাতেই খাবারের সন্ধানে লোকালয়ের আশেপাশে ঘোরাফেরা করে ভাল্লুকের দল। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।
অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক স্টিভ ওয়ার চোখে বিরাট কোহলি সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটার। যদিও ক্রিকেটের সর্বকালের সেরা নিয়ে বিতর্কটা সবসময় ছিল, ক্রিকেটে আবার 3টি সংস্কার থাকা এই বিতর্ক আরও বিস্তৃত। কে সেরা টেস্ট খেলোয়াড়, কে সেরা টি-20 ক্রিকেটার আর কে সেরা ওয়ানডে ব্যাটার, এই প্রশ্নের জবাবে একমত হওয়া কঠিন। বিস্তারিত ফারহান হোসেনের প্রতিবেদনে। ক্রিকেট খেলায় কে সেরা, ওয়ানডে, টি-20 কিংবা টেস্ট, 3 ফরম্যাটে আছে ব্যাটারদের অসংখ্য রেকর্ড। কিন্তু ব্যাটারদের তালিকায় কে সেরা তা নিয়ে আছে নানা আলোচনা, তর্ক ও বিতর্ক। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের কারারা ওভালে ভারতের বিপক্ষে চতুর্থ টি-20 চলাকালে মাঠে উপস্থিত ছিলেন সাবেক বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ ওয়া। সেখানে সংবাদ মাধ্যমকে বলেন, বিরাট কোহলি ও রোহিত শর্মা দুজনেই সর্বকালের সেরা খেলোয়াড়। কোহলি সম্ভবত সর্বকালের সেরা ওয়ানডে খেলোয়াড়। ক্রিকেট প্রেমীরা সবসময় তার খেলা দেখতে চায়। স্টিভের মতে রোহিত ও কোহলির মতো তারকাদের দেখা সবসময়ই দর্শকদের জন্য আনন্দের, তবে বয়স ও সূচির চাপের কারণে তাদের সব ম্যাচ খেলা সম্ভব নয়। অস্ট্রেলিয়ার সফরের ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন 2 অভিজ্ঞ ব্যাটার রোহিত ও কোহলি। এর আগে তারা টেস্ট থেকে অবসর নেন আর টি-20 ছাড়েন গেল বছর জুলাই বিশ্বকাপ জয়ের পর। সংখ্যার বিচারে স্টিভ ওয়ার বক্তব্য যৌক্তিক। আন্তর্জাতিক ওয়ানডেতে সর্বোচ্চ 51 সেঞ্চুরির মালিক কোহলি, পেছনে ফেলেছেন সচিন টেন্ডুলকারের 49 সেঞ্চুরি রেকর্ড। ওয়ানডেতে রান করায়ও কোহলির সামনে এখন কেবলই সচিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তিনি কুমার সাঙ্গাকারাকে ছাড়িয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় উঠেছেন 2য় স্থানে। টেন্ডুলকার 452 ইনিংসে করেছেন 18,426 রান, আর কোহলি 293 ইনিংসে করেছেন 14,255 রান। স্টিভ ওয়ার এই মন্তব্যে ক্রিকেট বিশ্বে নতুন করে শুরু হয়েছে সেরার বিতর্ক। স্টিভের পাশাপাশি কোহলিকে সেরা বলেছেন মাইকেল ক্লার্ক, স্টিভেন স্মিথ ও কপিল দেবও। কোহলির পক্ষে যেমন আছে অগণিত যুক্তি, তেমনি টেন্ডুলকার, এভি ডিভিলিয়ার্স কিংবা রোহিত শর্মার নামও উঠে আসছে আলোচনায়। ফারহান ইহসান, এখন। শেষ করছে এখন সকাল। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিজ দলের প্রতীকে নির্বাচন করা নিয়ে বিপাকে সম্ভাব্য বিএনপি জোটের মিত্ররা, ভোটের মাঠে পড়তে হবে চ্যালেঞ্জের মুখে। কুমিল্লা সীমান্তে বাড়ছে বিদেশি অস্ত্রের চালান, নির্বাচন ঘিরে অরাজকতা ও সহিংসতার পরিকল্পনার শঙ্কা, বাড়ছে উদ্বেগ। সিলেটে ভূমিকম্পের ঝুঁকি থাকলেও গড়ে উঠছে বহুতল ভবন, অজানা কারণে থমকে আছে দুর্যোগ মোকাবেলার কার্যক্রম। এবং যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে চীনের নৌবহরে অত্যাধুনিক রণতরী, চ্যালেঞ্জ মোকাবেলা নাকি প্রভাব বিস্তার, প্রশ্ন বিশ্লেষকদের। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।